পশ্চিমবঙ্গে কাল বিধানসভা নির্বাচন, প্রথম দফায় মাওবাদী অঞ্চলে ভোট গ্রহণ। জনমত জরিপে এগিয়ে মমতা তৃণমূল। পাঠানকোট হামলার তদন্তকারী ভারতীয় গোয়েন্দাকে গুলি করে হত্যা। জয়শ ই মোহাম্মদের জড়িত থাকার প্রমাণ দিতে ব্যর্থ নয়াদিল্লি, বলছে পাকিস্তানি তদন্ত দল। তুরস্ক ইইউ চুক্তি বাস্তবায়ন নিয়ে সংশয়, শরণার্থী ফেরত পাঠানোর সিদ্ধান্ত অবৈধ মন্তব্য জাতিসংঘ কর্মকর্তার। চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ অব্যাহত। এবং আজারবাইজানের বিরুদ্ধে শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ আর্মেনিয়ার। বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চলের দখল নিয়ে দুই দেশের সেনাদের সংঘর্ষে নিহত ৩০। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। কাল শুরু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গে সিপিএম ও কংগ্রেস জোটকে হারিয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে এক জনমত জরিপে উঠে এসেছে। তবে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়লাভের প্রত্যাশা ব্যক্ত করেছেন। অন্যদিকে আসামে বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে আভাস পাওয়া গেছে। বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণের মাত্র দুদিন আগে শনিবার পশ্চিমবঙ্গের আসানসোলে নির্বাচনী সভায় অংশ নেন কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিনি তৃণমূল ও বিজেপির কড়া সমালোচনা করেন। এ সময় সিপিএম কংগ্রেস জোটকে জয়যুক্ত করতে পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আহ্বান জানান রাহুল। এবারের নির্বাচনে তৃণমূলকে পরাজিত করতে কংগ্রেস সিপিএম এক হয়ে লড়বে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার অধিকাংশ প্রতিশ্রুতি পূরণ করেননি। জনগণ তৃণমূলের উপর ভরসা করলেও তারা বিশ্বাসঘাতকতা করেছে। পশ্চিমবঙ্গে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ হবে দুদিনে। এর মধ্যে প্রথম দিন সোমবার পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোর 18টি আসনে ভোট নেওয়া হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোয় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আর 11 এপ্রিল প্রথম পর্বের দ্বিতীয় দিনে 31টি আসনে ভোট হবে। নির্বাচন পূর্ববর্তী জরিপে দেখা গেছে পশ্চিমবঙ্গে এবারও জয় পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ভারতের এবিপি নিউজ পরিচালিত ওই জনমত জরিপ অনুযায়ী বিধানসভার 294 আসনের মধ্যে 178 আসনে জয় পেতে যাচ্ছে তৃণমূল, আর সিপিএম কংগ্রেস জোট পেতে পারে 110 আসন। এদিকে সোমবারই আসামে দুদফায় বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে 65টি আসনে ভোট নেওয়া হবে। বাকি 61টি আসনে ভোট নেওয়া হবে আগামী 11 এপ্রিল। এ রাজ্যে বিজেপি ও কংগ্রেস প্রায় সমান সমান অবস্থানে থাকতে পারে বলে আসামের সি ভোটার ইন্ডিয়া টিভি পরিচালিত এক জনমত জরিপে উঠে এসেছে। প্রতিষ্ঠিতে বিধানসভার 126 আসনের মধ্যে বিজেপি 55 ও কংগ্রেস 53টিতে জয় পেতে পারে। সেক্ষেত্রে ঝুলন্ত পার্লামেন্ট গঠন হতে পারে আসামে। এছাড়া তামিলনাড়ু, কেরালা, পুদুচেরিতে এক দফায় বিধানসভা নির্বাচনের ভোট নেওয়া হবে আগামী 16 মে, আর 19 মে অনুষ্ঠিত হবে 5 রাজ্যের ভোট গণনা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে সৌদি আরবে গিয়েছেন। রয়টার্স জানায়, শনিবার বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান সৌদি প্রিন্স ফয়সাল বিন বান্দার বিন আব্দুল আজিজ। সেখান থেকে মোদীকে আল সৌদ প্যালেসে নিয়ে যাওয়া হয়। পরে মোদী রাজধানী রিয়াদের মাসমাক কেল্লা পরিদর্শন করেন। সৌদিতে বসবাসরত ভারতীয় কমিউনিটির সঙ্গেও মতবিনিময় করেন তিনি। রাজনৈতিক স্থিতিশীলতার ফলে ভারতের অর্থনীতি দ্রুত উন্নতি করছে বলে কমিউনিটির সদস্যদের জানান মোদী। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং এর পর চতুর্থ ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সৌদি আরব গেলেন নরেন্দ্র মোদী। ভারত সৌদি আরবের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। মোদীর সফরে স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও শ্রমনীতি পুনর্গঠনের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাঠানকোট হামলার ঘটনা তদন্তে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর এক কর্মকর্তা উত্তরপ্রদেশে 2 বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। বিমান ঘাঁটিতে হামলার তদন্তে পাকিস্তানের গোয়েন্দা দলের ভারত সফরের মধ্যেই শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটল। এদিকে পাকিস্তানি গোয়েন্দা দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে গণমাধ্যম জানায়, পাঠানকোট হামলার সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে ভারত। পাঞ্জাবের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার তদন্ত করতে পাকিস্তানি গোয়েন্দা দল ভারত সফর করছে।
বৈরী দুই দেশের আলোচিত এই ঘটনার মধ্যেই তদন্তে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর কর্মকর্তা মোহাম্মদ তানজিল বন্দুকধারী গুলিতে নিহত হলেন। উত্তরপ্রদেশের পুলিশ জানায়, শনিবার রাত 1:30টার দিকে এনআইএ এর কর্মকর্তা মোহাম্মদ তানজিল একটি সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। এই সময় হঠাৎই দুই বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান তানজিল। তার দেহে 21টি গুলি পাওয়া যায় বলে জানান চিকিৎসক। এ ঘটনায় গুলিবিদ্ধ তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে এনডিটিভি। তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ জানাতে না পারলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান উত্তরপ্রদেশের বিজনোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি থেকে বাড়ি এসেছিলেন তিনি। এ সময় তার স্ত্রী ও 2 সন্তান সঙ্গে ছিলেন। বাইকে করে এসে দুজন দুর্বৃত্ত খুব কাছ থেকে তাদের গুলি করে। এর মধ্যে এক সাবেক জার্মান কূটনীতিক দাবি করেছেন, সম্প্রতি পাকিস্তানি গ্রেফতার হওয়া ভারতীয় গোয়েন্দা কুলভূষণ যাদবকে অর্থের বিনিময়ে তালেবান জঙ্গিরা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাতে তুলে দিয়েছে। করাচিতে এক অনুষ্ঠানে গুন্টার মোলাক নামের ওই কূটনীতিক এমন দাবি করেন বলে জানায় ভারতীয় দৈনিক দ্য হিন্দু। এদিকে পাকিস্তানি তদন্ত দলের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। দুদিন আগে ভারতের পক্ষ থেকে এমনটি বলা হলেও পাকিস্তানি তদন্ত দলের সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম জানায়, পাঠানকোট হামলার সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দিতে পারেনি ভারত। 29 মার্চ বিমান ঘাঁটি পরিদর্শনের সময় এ ব্যাপারে তথ্য সংগ্রহে পাকিস্তানি গোয়েন্দাদের যথেষ্ট সময় দেওয়া হয়নি বলেও অভিযোগ করে পাকিস্তান। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। তুরস্কের সঙ্গে শরণার্থী ফেরত নেওয়া সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের চুক্তিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। এই চুক্তির মাধ্যমে মানবাধিকারের চরম লঙ্ঘনের আশঙ্কা রয়েছে বলে মত মানবাধিকার সংগঠনগুলোর। সোমবার থেকে চুক্তি কার্যকর হওয়ার কথা থাকলেও তুরস্ক এখনো শরণার্থী ফেরত নেওয়ার জন্য প্রস্তুত না হয় চুক্তি বাস্তবায়নে দেখা দিয়েছে সংশয়। এদিকে চুক্তির বিরোধিতায় বিক্ষোভ হয়েছে তুরস্কে। তুরস্কের দিকিলির চিত্র এটি, যেখানে গ্রিস থেকে ফেরত পাঠানো অভিবাসন প্রত্যাশীদের একাংশের নাম নিবন্ধন ও আশ্রয় দেওয়ার জন্য শরণার্থী শিবির তৈরি হওয়ার কথা। সোমবার থেকে চুক্তি কার্যকর হওয়ার কথা থাকলেও শরণার্থীদের ফিরিয়ে এনে যেখানে রাখার কথা সেখানে কোনো প্রস্তুতির চিহ্নই দেখা যায়নি একদিন আগেও। আগে থেকেই কয়েকটি তাঁবুতে এখানে বসবাস করছে বেশ কিছু সিরীয় শরণার্থী। তাদের নিয়ে এর মধ্যে অসন্তোষ রয়েছে স্থানীয়দের মধ্যে। নতুন করে শরণার্থীদের আশ্রয় দেওয়ার উদ্যোগের বিরোধিতায় শনিবার বিক্ষোভে ফেটে পড়ে তারা। শরণার্থীদের ফেরত নিতে দিকিলি প্রস্তুত নয়। এটা এক ধরনের শাস্তি হবে আমাদের জন্য এবং শরণার্থীদের জন্য। এটি পর্যটন এলাকা। আমরা আমাদের এখানে শরণার্থীদের চাই না, আমরা শান্তিতে থাকতে চাই। তুরস্কের এমন প্রস্তুতিহীনতায় ইইউ এর সঙ্গে দেশটির চুক্তির বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে সংশয়। উপরন্তু জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, তুরস্কে যাদের ফেরত পাঠানো হবে তাদের জোর করে সিরিয়ায় পাঠিয়ে দেওয়া হবে। তবে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি পিটার সাদারল্যান্ড বলেছেন, অভিবাসন প্রত্যাশীদের আবেদন যাচাই বাছাই না করে তাদের ফেরত পাঠানো হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এদিকে শরণার্থীদের ফেরত নিতে যেমন তুরস্কের মানুষ অস্বীকৃতি জানাচ্ছে, তেমনি শরণার্থীদের তুরস্কে ফেরত পাঠানোর দাবিতে বিক্ষোভ করছে গ্রিস মেসিডোনিয়া সীমান্তের ইদোমেনি গ্রামের বাসিন্দারা। এই অঞ্চলে শরণার্থীদের বসবাসের কারণে চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। যখন এখানে শরণার্থীরা আসতে শুরু করলো আমরা তাদের সাহায্য করেছি, কিন্তু এখন পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। মাঠগুলোতে শরণার্থী শিবির থাকায় চাষাবাদ প্রায় বন্ধ। শিগগিরই এদের সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি আমরা। তবে তুরস্কে ফিরে যেতে রাজি নয় ইউরোপে আশ্রয়প্রার্থীরা। গ্রিসের চিওস দ্বীপে বিক্ষোভ করেছে শত শত অভিবাসন প্রত্যাশী। সীমান্ত খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে গ্রিস মেসিডোনিয়া সীমান্তের কাছাকাছি পলিকাস্ট্রো এলাকায় আটকে পড়া শরণার্থীরাও। বিক্ষোভ হয়েছে গ্রিস মেসিডোনিয়া সীমান্তের ইদোমেনিতেও। আমাদের ভাগ্যে কি আছে কেউ কি বলতে পারেন? কেউ বুঝতে পারছেন না আমরা কি দুর্বিষহ সময় পার করছি। আমরা এখানে এসেছি বাঁচার আশায়, কিন্তু এখানেও কি আমাদের মরতে হবে? তুরস্কের সঙ্গে শরণার্থী ফেরত নেওয়া সংক্রান্ত চুক্তি অনুযায়ী গ্রিস থেকে যাওয়া প্রতিজন সিরীয় শরণার্থীর বিনিময়ে তুরস্ক থেকে একজন শরণার্থীকে ইইউভুক্ত দেশে পুনর্বাসিত করা হবে। এক্ষেত্রে তাদেরই প্রাধান্য দেওয়া হবে যারা অবৈধভাবে ইউরোপ প্রবেশের চেষ্টা করেনি। শিশু আছে এমন পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানিয়েছে ইইউ। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, আইএসের হাত থেকে ১৫০০ বন্দীকে মুক্ত করল ইরাকি নিরাপত্তা বাহিনী। দেশ জুড়ে অভিযানে শতাধিক জঙ্গি নিহত। নাগর্নো কারাবাখ এলাকায় সংঘর্ষ উস্কে দিয়ে আজারবাইজান শান্তি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ আর্মেনীয় প্রেসিডেন্টের।
তবে আজারিদের অভিযোগ আর্মেনিয়া ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে। এর সংঘাত আজারবাইজানকে সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছে তুর্কি সরকার। আর অবিলম্বে এই সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। এদিকে আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে নাগোর্নো কারাবাখ এলাকায় এখনো চলছে তীব্র সংঘর্ষ। এতে এখন পর্যন্ত দুই পক্ষের অন্তত ৩০ সেনা নিহত হয়েছে বলে জানায় গণমাধ্যম। শুক্রবার রাতে ইউরোপ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত আজারবাইজানের নাগোর্নো কারাবাখ এলাকাটি হঠাৎ করেই পরিণত হয় রণক্ষেত্রে। আর্মেনীয় আদিবাসী অধ্যুষিত এলাকাটিতে এখনো চলছে পাল্টাপাল্টি হামলা। কারা আগে হামলা চালিয়েছে তা জানা না গেলেও দুপক্ষই পরস্পরকে দোষারোপ করছে। আজারবাইজানের অভিযোগ, তাদের একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। সংঘর্ষে 12 জন আজারি সেনা নিহত হয়েছে বলেও জানায় তারা। তবে এই লড়াইয়ের মধ্য দিয়ে ওই এলাকার কৌশলগত পাহাড়ি অঞ্চল দখলে নিতে সক্ষম হয়েছে বলে জানায় আজারবাইজান। তবে তাদের এই দাবি অস্বীকার করেছে আর্মেনীয়রা। প্রেসিডেন্ট সেরেট সার্কসিয়ানের অভিযোগ, আর্মেনীয় সেনাদের উপর হামলা চালিয়ে 1994 সাল থেকে কার্যকর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আজারিরা। শত্রুরা আমাদের নাগরিকদের ওপর বিমান হামলা চালিয়েছে। এটা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তবে আনন্দের বিষয় হলো আমরা তাদের পরাজিত করেছি, যদিও আমাদের 18 জন সেনা এই যুদ্ধে নিহত হয়েছে। নাগোর্নো কারাবাখ এলাকাটি আজারবাইজানের হলেও সেখানকার বেশিরভাগ নাগরিক আর্মেনীয় খ্রিস্টান। প্রায় 100 বছর ধরে ওই এলাকায় তুর্কি মুসলিম ও এই আদিবাসী খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সংঘাত চলছে। 1980 সালে এই সংঘাত সহিংসতায় রূপ নেয় যখন ওই এলাকার লোকজন আর্মেনিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দেয়। 1994 সালে রুশ সরকারের মধ্যস্থতায় তাদের মধ্যে একটি শান্তি চুক্তি হয়। নতুন করে শুরু হওয়া এই সংঘাতে এরই মধ্যে আজারবাইজানকে সমর্থন জানিয়েছে তুর্কি সরকার। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান অভিযোগ করেন, মিনস্ক গ্রুপের উদাসীনতার কারণেই আজারবাইজানের ওই অঞ্চলটিতে সংঘর্ষ লেগেই রয়েছে। তবে সংঘর্ষ বন্ধ করে শান্তি বজায় রাখতে দুপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিনের মুখপাত্র জানান, একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা ওই এলাকায় চলমান সংঘর্ষে গভীর উদ্বিগ্ন রাশিয়া। সঞ্জিত ইসলাম, সময় সংবাদ। এদিকে আর্মেনীয় আদিবাসী অধ্যুষিত নাগোর্নো কারাবাখ এলাকায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ ঘোষণা করেছে আজারবাইজান। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে অভিযান চালিয়ে আইএসের হাত থেকে 1,500 বন্দীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। উদ্ধারকৃতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইরাক জুড়ে সেনা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় 150-রও বেশি আইএস জঙ্গি সদস্য নিহত হয়েছে। এদিকে দেশটিতে আইএসের শক্ত অবস্থান মসুল শহরে বেশ কয়েক দফা বিমান হামলা চালিয়েছে মার্কিন জোট। গেল কয়েক মাসে সিরিয়ার মতো ইরাকেও আইএস জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়েছে। ইরাকি বাহিনীর হাতে হারাচ্ছে একের পর এক এলাকা। শনিবার স্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, আনবার প্রদেশের হিত জেলার আল বাগদাদি শহরে অভিযান চালিয়ে আইএসের কাছ থেকে 1,500-এরও বেশি মানুষকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। উদ্ধারকৃতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক হলেও তাদের মধ্যে ইরাকি সেনাবাহিনীর সদস্যও রয়েছেন। সেনা কর্মকর্তারা জানান, তারা অভিযান চালিয়ে একই প্রদেশের 4টি গুরুত্বপূর্ণ জেলা বাসাতিন, মারুর, সাকলাত ও আসকারিকে আইএস মুক্ত করেছেন। গেল কয়েকদিনে চালানো এসব অভিযানের সময় প্রায় 100 জঙ্গি ও 15 ইরাকি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইরাকি ইসলামিক স্টেটের শক্ত ঘাঁটি মসুলে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট। মসুল বিশ্ববিদ্যালয় সহ প্রশাসনিক বেশ কয়েকটি ভবনে হামলার ভিডিও প্রকাশ করেছে পেন্টাগন। 2014 সালে দখলের পর থেকে ওই ভবনগুলো আইএস জঙ্গিরা অস্ত্রাগার ও নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে ব্যবহার করে আসছিল। তবে এসব হামলায় আইএসের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। শহরটির দক্ষিণে মাখমুর জেলায় নিরাপত্তা বাহিনীর আলাদা অভিযানে 40 জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন আত্মঘাতী বোমা হামলাকারী আছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। আইএসের কাছ থেকে সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা দখলের পর এবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরেক শহর আল কারিয়াতিন পুনর্দখলের খুব কাছাকাছি পৌঁছেছে দেশটির সেনাবাহিনী। রোববার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আল কারিয়াতিন শহরের খুব কাছে তানিয়াত হোমস পাহাড় দখল করেছে সেনারা। শহরের চারপাশ থেকে একযোগে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে আসাদ বাহিনী।
আইএস এর দখলে থাকা শহরটিতে বহু খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিক আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। শহরটি পুনরুদ্ধার সম্ভব হলে হোমস ও এর আশপাশের এলাকায় আইএস অনেকটাই দুর্বল হয়ে পড়বে, কারণ দামেস্ক প্রদেশের সঙ্গে হোমসের সংযোগকারী মহাসড়কের পাশেই এর অবস্থান। ومن ثم المزارع الشمالية الغربية للبلدة زاد من تضييق الخناق على إرهابيين اللذين أوقعا সিরিয়ায় যুদ্ধ করতে যাওয়া ইইউভুক্ত দেশগুলোর নাগরিকদের মধ্যে 1/3 ইউরোপে ফিরে এসেছে বলে নতুন এক জরিপে বলা হয়েছে। হেগ ভিত্তিক আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী সংস্থা এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির মতে সিরিয়ায় যাওয়া 4000 নাগরিকের মধ্যে 30% ফিরে এসেছে। এছাড়া দেশটিতে আইএস সহ বিভিন্ন ইসলামী বিদ্রোহী সংগঠনের পক্ষে লড়াই করতে যাওয়া 14% মানুষ সংঘর্ষে নিহত হয়েছে বলেও জানায় সংস্থাটি। ইউরোপের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সিরিয়া থেকে ফেরত আসা জঙ্গিরাই প্যারিস ও ব্রাসেলসে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য দায়ী। তবে আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী সংস্থা জানায়, সিরিয়া থেকে ফেরত আসা সবাই জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত নয় কিংবা ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি নয়। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের মার্দিন প্রদেশে আলাদা দুটি বোমা বিস্ফোরণে দেশটির নিরাপত্তা বাহিনীর 6 সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে 18 জন। শনিবার মার্দিন প্রদেশের নুসাইবিন জেলায় সামরিক অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানো হয়। হামলায় 6 তুর্কি সেনা ও পুলিশের বিশেষ বাহিনীর এক কর্মকর্তা নিহত হয়। গত বৃহস্পতিবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে এর হামলায় পুলিশের বিশেষ বাহিনীর 7 সদস্য নিহত ও বেসামরিক নাগরিক সহ 27 জন আহত হয়। ওই হামলায় পরে বেশ কয়েকটি স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযানে 12 পিকেকে যোদ্ধা নিহত হয়। নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রতিশোধ নিতে পিকেকে নুসাইবিন জেলায় এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা বা আপোষ করা হবে না বলে জানিয়েছেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত, তাই পশ্চিমা দেশগুলো চাইলেও এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। গেল মাসে ইরান কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব উদ্বেগ প্রকাশ করে। বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপন করে তারা। তাদের অভিযোগ, পারমাণবিক বোমা সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। এর জবাবে আব্বাস আরাকচি বলেন, এ ধরনের কোনো ইচ্ছা ইরান সরকারের নেই। গাজা সীমান্তের রাফা শহরের উপকূলে কয়েকটি ফিলিস্তিনি জেলে নৌকা লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন জেলে। রামাল্লা কর্তৃপক্ষ জানায়, শনিবার ইসরায়েলি সেনারা নুসৈরাত শরণার্থী শিবিরের কাছে কয়েকটি ফিলিস্তিনি নৌকা লক্ষ্য করে গুলি চালায়। তাদের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই গাজার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসের ঘাঁটি সন্দেহে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে ইসরায়েলি হামলার শিকার নৌকাগুলো ওই এলাকার গরিব জেলে সম্প্রদায়ের বলে জানায় ফিলিস্তিন। গাজা উপত্যকায় প্রায় 4000 জেলের বাস। 2014 সালে গাজার 3 নটিক্যাল মাইলের বাইরে ফিলিস্তিনিদের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করে ইসরায়েল। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী হামলার 1 বছর পূর্ণ। নিহতদের প্রতি শ্রদ্ধা, ক্যাম্পাস চত্বরে স্মৃতিস্তম্ভ উন্মোচন। 28 সদস্যের সামরিক জোট ন্যাটোর কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্র শিগগিরই ভয়াবহ আর্থিক সংকটে পড়বে বলে ওয়াশিংটন পোস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। এদিকে টানা কয়েকদিন নিউ ইয়র্কে প্রচারণার পর উইসকনসিনে মঙ্গলবারের প্রাইমারিকে ঘিরে প্রচারণা চালিয়েছেন ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। এ সময় ট্রাম্পের ন্যাটো ও মুসলিম বিরোধী বক্তব্যের সমালোচনা করেন হিলারি। অন্যদিকে উইসকনসিনের প্রচারণায় ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে উত্তর কোরিয়া ও চীনের হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়া ও জাপানকে পরমাণু অস্ত্রের অনুমতি দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন। এতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ দুটিকে নিজেদের নিরাপত্তার জন্য ওয়াশিংটনের উপর নির্ভর করতে হবে না। পাশাপাশি সৌদি আরবের সঙ্গে সম্পর্কে সবসময় যুক্তরাষ্ট্র দেশটির রক্ষা করার নীতি অবলম্বন করে বলে মন্তব্য করেন ট্রাম্প। এছাড়া যেখানে সেখানে ন্যাটো জোটের হয়ে অভিযানে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থের অপচয় হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। অন্য সদস্যরা প্রয়োজনীয় অর্থ দিচ্ছে না অভিযোগ করে ন্যাটোর সংস্কার দাবি জানান ট্রাম্প। This is what people ask. What do I tell? I said to my kids, no drugs, no alcohol, no cigarettes. Raise your hands, kids. I promise Donald J. Trump
that I will When I never talk take about NATO, we're talking about জোটের অন্য দেশগুলোর স্বার্থ রক্ষায় আমরা নিয়মিত অর্থ দিয়ে যাচ্ছি। ৬৮ বছর ধরে ন্যাটোর কার্যক্রম একইভাবে চলছে। 25, 30 অথবা 40 বছর আগেও ব্যাপারটা ভিন্ন ছিল, কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য এ জোটে বিপুল অর্থ ব্যয় করাটা আমি সমর্থন করি না। and 40 years ago and যুক্তরাষ্ট্রে মুসলিম ভীতি বাড়ছে আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা তাদের প্রচারণায় মুসলিম ভীতিকে ব্যবহার করছেন, এমন অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কাছে একটি মসজিদ উদ্বোধনের সময় এরদোয়ান এমন মন্তব্য করেন। মসজিদটি তুরস্কের অর্থায়নে নির্মিত হয়েছে। মসজিদ প্রাঙ্গণে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বাড়তে থাকা মুসলিম ভীতিকে কাজে লাগিয়ে আক্রমণের লক্ষ্যবস্তু করে জয়ী হওয়ার আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা। তিনি আরো বলেন, মুসলমানদের যারা সন্ত্রাসী বলছেন তাদের মধ্যে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশীদের দেখে বিস্মিত হয়েছেন তিনি। মূলত ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজকে লক্ষ্য করেই এ মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধের প্রস্তাব করেছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেড ক্রুজ মুসলমান অধ্যুষিত এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি তুলেছেন। কলকাতার ধসে পড়া বিবেকানন্দ ফ্লাইওভার নির্মাণের দায়িত্বে থাকা নির্মাতা প্রতিষ্ঠান IVRCL কালো তালিকাভুক্ত জেনেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে এটি নির্মাণের অনুমতি দিয়েছেন বলে অভিযোগ করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। ফ্লাইওভার ধসের পর এটি বিগত বাম সরকারের আমলে নির্মাণ কাজ শুরু হয়েছে বলে তাদের উপর দায় চাপান মমতা। যদিও তখন থেকেই নির্মাতা প্রতিষ্ঠানটি কালো তালিকাভুক্ত ছিল জেনেও মমতা তাদেরকে এটি নির্মাণে অব্যাহতভাবে অনুমতি দিয়ে গেছেন বলেও এ সময় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। এদিকে ফ্লাইওভার ধসের ঘটনায় শনিবার ধ্বংসস্তূপ থেকে আরও এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26-এ। এ ঘটনায় আটক নির্মাণ প্রতিষ্ঠান IVRCL এর প্রকল্প পরিচালক সহ 3 কর্মকর্তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও কলকাতা মেট্রোপলিটন কর্তৃপক্ষের 2 ঊর্ধ্বতন প্রকৌশলীকেও বরখাস্ত করেছে রাজ্য সরকার। ভারতের উত্তরপ্রদেশের একটি কারাগারে কয়েদিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রয়টার্স জানায়, বারাণসীর জেলা কারাগারে শনিবার এই ঘটনা ঘটে। একজনকে পেটানোর অভিযোগে পুলিশকে লক্ষ্য করে কয়েদিরা পাথর নিক্ষেপ করলে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দূর থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানায় স্থানীয়রা। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। কয়েদিরা জেল সুপার আশিস তিওয়ারিকে কয়েক ঘন্টা আটকে রাখে। পরে জেলা ম্যাজিস্ট্রেট আলোচনার মাধ্যমে কয়েদিদের শান্ত করেন, তবে গুলির ঘটনা অস্বীকার করেন তিনি। ঘটনার পরপরই জেলা কারাগারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ভারতে মন্দিরে নারীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে উচ্চ আদালত থেকে মহারাষ্ট্র সরকারকে আদেশ দেওয়া হলেও গ্রামবাসীদের বাধায় শনিবারও আহমেদনগরের আলোচিত শনি মন্দিরে ঢুকতে পারেনি নারীরা। শুক্রবার মুম্বাই হাইকোর্টের আদেশের পর এদিন ভূমাতা রণরঙ্গিনী ব্রিগেড নামে মানবাধিকার সংগঠনের নেতৃত্বে একদল নারী মন্দিরে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। শত বছরের প্রচলিত প্রথা অনুযায়ী ভারতের কয়েকটি মন্দিরে নারীদের প্রবেশ করতে দেওয়া হয় না, যেগুলোর মধ্যে অন্যতম মহারাষ্ট্রের আহমেদনগর জেলার শনি মন্দির। নারীর প্রতি বৈষম্যমূলক এই আচরণের প্রতিবাদে গত জানুয়ারিতে একটি মানবাধিকার সংগঠন পূর্ব ঘোষণা দিয়ে মন্দিরটিতে প্রবেশের চেষ্টা করে। এ সময় কয়েকশো নারী খালি পায়ে মন্দিরটিতে প্রবেশ করতে গেলে দূর থেকেই আটকে দেয় পুলিশ। পরে আদালতের আশ্রয় নেয় সংগঠনটি। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কয়েকটি ডানপন্থী সংগঠন ও মুসলিম তরুণদের বিক্ষোভ হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় শনিবার ব্রাসেলসের মোলেনবিকে মুসলমানদের পক্ষে বিপক্ষের এ বিক্ষোভ থেকে শতাধিককে গ্রেফতার করে পুলিশ। এর শহরটির 40% অধিবাসী মুসলমান। ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনের সন্দেহভাজন হামলাকারীরা মোলেনবিকে বসবাস করত বলে জানায় গণমাধ্যম। ব্রাসেলস হামলার পরপরই বিচ্ছিন্নভাবে শহরটির বিভিন্ন অংশে মুসলিম বিরোধী বিক্ষোভ হয়েছে। কয়েকটি হামলার ঘটনার পর নিরাপত্তা সংখ্যায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর শহর ডোবারে শরণার্থীদের পক্ষে বিপক্ষে বিক্ষোভ হয়েছে। ডানপন্থী বিক্ষোভকারীরা ইউরোপ আর অভিবাসী চায় না বলে স্লোগান দেয়। পরে ওই সংগঠন ও ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে সংঘর্ষ হলে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। বেলজিয়ামে সিরিজ বোমা হামলার 12 দিন পর রোববার ব্রাসেলস বিমানবন্দর আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। তবে এখনই পুরোদমে বিমান ওঠানামা শুরু হবে না বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিনই ব্রাসেলস এয়ারলাইন্সের 3টি ফ্লাইট ইউরোপের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলেও জানান তারা।
গত 22 মার্চ বিমানবন্দরের বহির্গমন এলাকায় জোড়া বোমা হামলার পর থেকে বেলজিয়ামের প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরটিতে বিমান ওঠানামা বন্ধ ছিল। বিমানবন্দর ছাড়াও ওই দিন হামলা চালানো হয় ব্রাসেলসের একটি মেট্রো স্টেশনে। উভয় হামলায় নিহত হন অন্তত 32 জন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে ব্রাজিল সরকারের চিফ অব স্টাফ হবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। সরকারপন্থীদের এক র্যালিতে যোগ দিয়ে কথা বলেছেন লুলা দা সিলভা নিজেই। শনিবার বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলের ফোর্টালিজা শহরে র্যালির আয়োজন করে সরকার দলের শত শত সমর্থক। এ সময় তারা দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষার জন্য রোসেফের পক্ষে স্লোগান দেয়। র্যালিতে যোগ দিয়ে আগামী বৃহস্পতিবার সরকারের চিফ অব স্টাফ হওয়ার আশা প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এর আগে শুক্রবার প্রেসিডেন্ট দিলমা রোসেফকে অভিশংসন ও আগামী নির্বাচনের দাবিতে সাও পাওলোতে বিক্ষোভ করে সরকার বিরোধীরা। এরপরই পাল্টা সমাবেশের ডাক দেয় সরকারপন্থীরা। চীনের জিয়াংসু প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত 2 জন। এছাড়াও আহত হয়েছেন আরো অন্তত 30 জন। শনিবার প্রদেশটির পূর্বাঞ্চলীয় চ্যাংচু শহরের সাংহাই ন্যানজিং মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বৃষ্টির কারণে মহাসড়কটি পিচ্ছিল হয় নিয়ন্ত্রণ হারালে বেশ কয়েকটি ট্রাক, বাস ও অন্তত 20টি গাড়ির মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন 2 জন। দুর্ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরানোর কাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে 1 বছর আগে সন্ত্রাসী হামলায় নিহত শিক্ষার্থীদের স্মরণ করেছে কেনিয়রা। ওই ঘটনায় নিহত 148 জনের স্মরণে শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমবেত হয় দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় চত্বরে একটি স্মৃতিস্তম্ভ উন্মোচন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পেরিয়ে গেছে 1 বছর, তবে আজও কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ের নৃশংস ঘটনা ভুলতে পারেনি দেশবাসী। হামলার ঘটনার 1 বছর পূর্তি উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্বলন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় তারা। 1 বছর আগে এই ক্যাম্পাসে যারা নিহত হয়েছিল তাদের স্মরণে আজ এই অনুষ্ঠানের আয়োজন করায় আমরা খুশি। আরো খুশি আমরা সবাই এক হয়ে তাদের প্রতি সংহতি প্রকাশ করছি। এটা আমাদের জন্য কষ্টের একটি দিন। যারা নিহত হয়েছে তাদের অনেকেই ছিল পরিবারের একমাত্র অবলম্বন। সবার জন্যই এটা অনেক বেদনাদায়ক সময়। একই দিন নিহতদের স্মরণে ক্যাম্পাসে নির্মিত স্মৃতিস্তম্ভ উন্মোচনের পাশাপাশি এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ আমরা এখানে এসেছি আমাদের বীর সন্তানদের স্মরণ করতে, যাদের নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। পরে নিহতদের স্মরণে ক্যাম্পাসের ভেতর বেশ কিছু বৃক্ষরোপণ করা হয়। গেল বছরের এপ্রিলে সোমালিয়া ভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন আল শাবাবের বন্দুকধারীরা গারিসা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালায়। ওই ঘটনায় শিক্ষার্থী সহ 148 জন নিহত হয়, আহত হয় 79 জন। এর প্রায় 9 মাস পর চলতি বছরের জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়টি খুলে দেওয়া হয়। শিরিন আক্তার, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গ্রিসের ঋণ চুক্তি নিয়ে আইএমএফ এর একটি গোপন বৈঠকের বিষয়ে তথ্য ফাঁসের পর এ নিয়ে সংস্থাটির কাছে ব্যাখ্যা চেয়েছে গ্রিস। সম্প্রতি গোপন ওই বৈঠক নিয়ে উইকিলিক্সে ফাঁস করা তথ্যে বলা হয়, গ্রিসের ঋণ চুক্তি বিষয়ে গত বছর অনুষ্ঠিত বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা সে সময় দ্রুত শেষ করতে কিভাবে গ্রিস, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের উপর চাপ প্রয়োগ করা যায় তা নিয়ে বৈঠক করেন আইএমএফ এর কর্মকর্তারা। একই সঙ্গে ওই সময়টিকে সংকটকাল উল্লেখ করে আলোচনা দ্রুত শেষ করার কথাও বলা হয় গোপন ওই বৈঠকে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার আইএমএফ এর ওই গোপন বৈঠককে চ্যালেঞ্জ করে এ বিষয়ে ব্যাখ্যা চায় গ্রিস। দেউলিয়ত্ব ঠেকাতে এবং ইউরোজোনের টিকে থাকতে গত বছর ইইউ এবং আইএমএফ এর সঙ্গে তৃতীয় দফা কয়েক হাজার কোটি ডলারের ঋণ চুক্তি করে গ্রিস। ভারতের উত্তরাঞ্চলীয় জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশ পুরো শীত মৌসুম তুষারপাত ছাড়া কাটালেও প্রকৃতি রং বদলায় মার্চে। যে সময় প্রকৃতির রোদ ঝলমলে থাকার কথা, সেখানে 2টি রাজ্য ঢেকে গেছে বরফের চাদরে। আর এই ভিন্নতার স্বাদ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। প্রকৃতির এই বিরূপ আচরণ জনজীবনের দুর্ভোগের পরিবর্তে এনে দিয়েছে রোমাঞ্চের বার্তা।
দূর থেকে এই অভাবনীয় দৃশ্য দেখে মনে হয় কোনো পেন্সিলে আঁকা ছবি বা সাদা কালো আলোকচিত্র। ভারতের হিমাচল প্রদেশের কুফরি শহরে গেলে চোখে পড়বে প্রকৃতির রংহীন এই স্থবির ছবি। পুরো শীত মৌসুম কোনো তুষারপাত না হওয়ায় স্থানীয়রা যতটা না অবাক হয়েছেন তার চেয়ে বেশি বিস্মিত হয়েছেন অসময়ে কোনো পূর্বাভাস ছাড়াই প্রকৃতির ভিন্ন আচরণে। তবে অবেলার এই তুষারপাত পর্যটন শিল্পের পাশাপাশি কৃষি আবাদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা স্থানীয়দের। এবছর শীতকালে কোনো তুষারপাত হয়নি, অথচ এখন তুষার ঝরছে। এটা পর্যটকদের আকর্ষণ করবে, ফসলের জন্য বেশ উপকারীও হবে। একই অবস্থা জম্মু কাশ্মীরের রাজৌরি শহরে। স্নিগ্ধ শুভ্র তুষার যেন কোমল তুলোর মতো বিছিয়ে আছে শহরের গাছে ডালে পাতায়। অসময়ের এই ভিন্ন অভিজ্ঞতা জনজীবনে দুর্ভোগ নয়, বরং বয়ে এনেছে স্ফূর্তির বার্তা। ভারতের এই দুটি শহরেই তাপমাত্রা হিমাঙ্কের 3 থেকে 4 ডিগ্রি নিচে থাকায় পর্যটকদের তেমন একটা ঝামেলা পোহাতে হচ্ছে না। এই সময় তুষার দেখবো ভাবতেও পারিনি। এক দারুণ অভিজ্ঞতা। জমে থাকা বরফ দিয়ে তুষার আর আইস কেক বানাবো, এর চেয়ে আনন্দের কি হতে পারে। मार्च के महीने में भी हमारे को यहाँ पे स्नोफॉल मिल जाए। পর্যটক ও স্থানীয়দের চলাচলের সুবিধার্থে পীর পাঞ্জাল পাহাড়ের রাস্তা থেকে তুষার সরানোর কাজে ব্যস্ত সময় পার করছে পৌরকর্মীরা। গত কয়েকদিন ধরে এই এলাকায় থেকে থেকে বৃষ্টি, ঝড়ো হাওয়া ও তুষারপাতের কারণে মহাসড়কে যান চলাচলের সমস্যা দেখা দেয়। এই অবস্থায় তুষার ধসের আশঙ্কা থেকে পাহাড়ে আরোহণের ক্ষেত্রে সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা বাতাসের নিম্নচাপের কারণেই আবহাওয়া এই ভিন্ন আচরণ করছে বলে অভিমত আবহাওয়াবিদদের। এ কারণে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও উত্তরপ্রদেশেও হালকা শীত অনুভূত হচ্ছে। কাঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ভারতের গুজরাট রাজ্যে এক গণবিয়ের আয়োজন করা হয়েছে। কেবল বিয়ের আয়োজনই নয়, এর মাধ্যমে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেওয়ার পদক্ষেপও নেওয়া হয়েছে। গুজরাট রাজ্যের ধর্মপুরে আয়োজিত এই গণবিয়েতে 1121 জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পাত্রপাত্রীদের আশীর্বাদ করতে অনুষ্ঠানে যোগ দেয় প্রায় 40,000 মানুষ। আর এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সেখানকার এক ব্যবসায়ী রাকেশ গার্গ। সমাজের দরিদ্র পরিবারগুলোকে সহায়তা করার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে সবচেয়ে বেশি সংখ্যক জুটির একসাথে বিয়ের ঘটনাটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিতে এই গণবিয়ের ভিডিও ফুটেজ সহ অন্যান্য তথ্য জুরি বোর্ডের কাছে পাঠানো হয়েছে। আর সব তথ্য যাচাই বাছাইয়ের পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। পশ্চিমবঙ্গে কাল বিধানসভা নির্বাচন। প্রথম দফায় মাওবাদী অঞ্চলে ভোট গ্রহণ। জনমত জরিপে এগিয়ে মমতার তৃণমূল। পাঠানকোট হামলার তদন্তকারী ভারতীয় গোয়েন্দাকে গুলি করে হত্যা। জয়শ ই মোহাম্মদের জড়িত থাকার প্রমাণ দিতে ব্যর্থ নয়াদিল্লি, বলছে পাকিস্তানি তদন্ত দল। তুরস্ক ইইউ চুক্তির বাস্তবায়ন নিয়ে সংশয়। শরণার্থী ফেরত পাঠানোর সিদ্ধান্ত অবৈধ, মন্তব্য জাতিসংঘ কর্মকর্তার। চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ অব্যাহত। এবং নাগোর্নো কারাবাখ এলাকায় সব ধরনের সামরিক অভিযান বন্ধের ঘোষণা আজারবাইজানের। আজারিদের বিরুদ্ধে শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ আর্মেনিয়ার। দুপক্ষের সংঘর্ষে নিহত 30। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।